কেমন বাংলাদেশ চাই আমরা, যে বাংলাদেশ বদলে গেছে 15, 16, 17 বছরের পিছিয়ে থাকা বাংলাদেশকে ঠিক যেভাবে ছাত্র জনতার হাত ধরে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে গেছি, ঠিক একইভাবে আমরা আরো অনেক দূর এগিয়ে যেতে চাই। পিছিয়ে যাওয়ার আর সুযোগ নেই, কিংবা বাংলাদেশের মানুষের ভোটাধিকার আমরা নিশ্চিত করতে চাই কিনা, জনগণের বাংলাদেশ বলবার সেই সুযোগটি আমরা আমাদের জন্য নিশ্চিত করতে পারি কিনা, সেই সবকিছু নিয়ে আজকে আলোচনা করতে চাই। আমরা সামনে তাকাতে চাই। এই বিষয় নিয়ে আজকের ZSRM নিবেদিত দেশ সাম্প্রতিকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তাসনুভা তন্নি। দর্শক, আজকের এই আলোচনায় আমার সাথে দুজন বিশেষ অতিথি আছেন। শুরুতে আমার অতিথিদের সাথে পরিচয় করে দিচ্ছি। আমাদের সাথে আছেন ডক্টর আনু মোহাম্মদ, শিক্ষাবিদ, এবং আছেন ডক্টর আসাদুজ্জামান রিপন, বিশেষ সম্পাদক বিএনপি। আপনাদের দুজনকেই ডক্টর আসাদুজ্জামান রিপন, ভাইস চেয়ারম্যান বিএনপি, আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। ডক্টর আনু মোহাম্মদ, আপনাকে দিয়ে আমি একটু শুরু করতে চাই। আমরা সামনে তাকাতে চাই। আমরা 5 অগস্টের পর নতুন বাংলাদেশ পেয়েছি এবং সেই বাংলাদেশ আমরা আসলে ছাত্র জনতার হাত ধরেই অর্জন করতে পেরেছি। সেই বাংলাদেশে আসলে সেই অর্জনকে আমাদের ধরে রাখতে হবে এবং সেখানে বেশ কিছু চ্যালেঞ্জ আছে আমাদের সামনে। সেই চ্যালেঞ্জ মোকাবেলা করবার মতন সক্ষমতা আমাদের আছে কিনা? সক্ষমতা এটা নির্ভর করে তো ইচ্ছার উপরে অনেকখানি। তারপর যারা ক্ষমতাবান তাদের কতটা প্রস্তুতি আছে, কিংবা তারা কতটা জনস্বার্থের জন্য কাজ করতে আগ্রহী তার উপরে অনেকখানি। কারণ গণঅভ্যুত্থান তো এটা প্রথম না, বাংলাদেশে গণঅভ্যুত্থানের আরো ইতিহাস আছে। আমরা ধরেন 69-এ একটা বড় গণঅভ্যুত্থান হয়েছিল, পাকিস্তান জেনারেল আইয়ুব খানের উৎখাত হয়েছিলেন সেই গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে। সেই সময় তারপরে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে 90-এ এরশাদ বিরোধী একটা বড় আন্দোলন হয়েছিল প্রায় 10 বছর। দুই সময় কিন্তু উন্নয়নের অনেক কথা ছিল, উন্নয়ন দশক হয়েছিল। এবারও তাই, উন্নয়ন এবার আরো বেশি, 1.5 দশক। এবারে গণঅভ্যুত্থান আগের গণঅভ্যুত্থানের সাথে পার্থক্য হচ্ছে যে এইবারে গণঅভ্যুত্থানে কোনো রাজনৈতিক দলের নেতৃত্ব ছিল না, মানে ঘোষিত নেতৃত্ব ছিল না। রাজনৈতিক দল, ছাত্র সংগঠন অনেকেই ছিলেন, ঘোষিত নেতৃত্ব ছিল না, অনির্দিষ্ট এবং মানুষের কাছে অপরিচিত। এখন ধরেন ওই আগের অভিজ্ঞতাগুলো আমি বলতে যাচ্ছি এই কারণে যে আগের অভিজ্ঞতা আছে। তো আমরা ধরেন 69-এর গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে একটা পরিবর্তন, আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, সেখান থেকে মুক্তিযুদ্ধ হয়েছে। মুক্তিযুদ্ধের পরে মানুষ একটা এই আপনি যেটা বললেন নতুন বাংলাদেশ, কিংবা জনগণের বাংলাদেশ, কিংবা মুক্তির বাংলাদেশ, সাম্যের বাংলাদেশ, এগুলোর স্বপ্ন তো 72 সালে অনেক উঁচুতে ছিল। মানে এখন আমরা যে উঁচুতে আছি তার থেকে অনেক উঁচুতে 72 সালে ছিল, কারণ মুক্তিযুদ্ধ তো আরো অনেক বড় ব্যাপার। 90 সালের পরে আমার মনে আছে যে 91 সালেও ঠিক এরকম একটা ধরেন এরকমই একটা উৎসাহ উদ্দীপনা ছিল। এবং সেই সময় একটা বড় ঘটনা ঘটেছিল, যেটার দায় দায়িত্ব কিংবা সেটা নিয়ে এখনকার রাজনৈতিক দলগুলোকে কথা বলা উচিত, তাদের একটা জবাবদিহির ব্যাপার আছে। সেটা হচ্ছে 3 জোটের রূপরেখা। 90 সালে এরশাদের যে পতন হয়, সেই পতনের একটা বড় জায়গা ছিল 3 জোটের রূপরেখা। 3 জোট মানে হচ্ছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন 8 দল ছিল, বিএনপি নেতৃত্বাধীন 7 দল ছিল, আর বামপন্থী 5 দল ছিল। এই 3 জোটের রূপরেখা। সেই রূপরেখার মধ্যে সংবিধান বলেন, তারপরে জবাবদিহি বলেন, তারপরে নির্বাচন কমিশন, নির্বাচনের নিরপেক্ষ নির্বাচন, এই সমস্ত বিষয়ে অনেকগুলো প্রতিশ্রুতি এবং ধারাবাহিকতা ছিল। দুঃখের বিষয় হচ্ছে যে ওই সময়ের পরে 91 থেকে শুরু করে পরবর্তীকালে যে সরকারগুলো এসেছিল তাদের মধ্যেই 3 জোটের অনেকেই ক্ষমতায় ছিলেন, অনেকেই, বেশিরভাগই ক্ষমতায় গেছেন, কিন্তু এই 3 জোটের রূপরেখা বাস্তবায়ন হয়নি। তো এইটা একটা বড় ধরনের আমাদের যে একটা প্রত্যাশা তৈরি হয়, আকাঙ্ক্ষা তৈরি হয় এবং অঙ্গীকার থাকে, কিন্তু সেটা বাস্তবায়ন হয় না। এখন রাজনৈতিক দলগুলো নাই, মানে সামনে ছিল না, কিন্তু জনগণের মধ্যে আকাঙ্ক্ষাটা তৈরি হয়েছে একটা বৈষম্যহীন বাংলাদেশের। তো সেই বৈষম্যহীন বাংলাদেশের যে আকাঙ্ক্ষা, সেটা এখন পর্যন্ত তরল অবস্থায় আছে। মানে এটা সুনির্দিষ্ট হয় নাই যে বৈষম্যহীন বাংলাদেশ বলতে আমরা ঠিক কি বুঝি এবং কি কি ধরনের সংস্কার দরকার হবে। এই যে রাষ্ট্র সংস্কার, রাষ্ট্র মেরামত, আপনারা খেয়াল করলে দেখবেন যে এই শব্দগুলো কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে থেকে আসে নাই। এটাই যে ধর নিরাপদ সড়ক আন্দোলন, একেবারে স্কুল কলেজের ছেলেমেয়েরা নিরাপদ সড়ক আন্দোলন করেছিল। সেই সময় রাষ্ট্র মেরামত শব্দটা ওই সময় এসছে, এবং রাষ্ট্র সংস্কার ওর মধ্যে দিয়েই হয়েছে। রাষ্ট্র সংস্কার আন্দোলন তো একটা সংগঠনও আছে। এখন এটা একটা জাতীয় জায়গায় পড়ে যায় যে এই রাষ্ট্রের একটা মেরামত লাগবে, সংস্কার লাগবে। সুতরাং এখানে অনেকগুলো কর্মসূচি, একটা বড় জায়গা। তো আমরা জানি যে গত সরকারের সময় নির্বাচন বলেন বা অন্যান্য সমস্ত প্রতিষ্ঠানগুলো একেবারে প্রতিষ্ঠানগুলো ছিল না আসলে কার্যকর। বড় একটা জায়গা হচ্ছে নির্বাচন কমিশন, যেখানে শান্তিপূর্ণভাবে সরকার পরিবর্তনের জন্য যে পদ্ধতি, সেটা পুরোপুরিভাবে কলাপস করেছিল, মানে ওটা নিশ্চিহ্ন হয়েছিল। এবং অন্যান্য যে সমস্ত প্রতিষ্ঠান, সেগুলো আদালত সহ অন্যান্য কার্যকারিতা ছিল না। এখন এই প্রতিষ্ঠানগুলোকে একটা নতুন ভাবে দাঁড় করানো, এটা একটা বড় কাজ।
কিন্তু এটাই তো একমাত্র কাজ না, এর মধ্যে ধরেন অন্য জায়গাগুলো সংবিধান নিয়ে কথা আছে, আমাদের ব্যাংকগুলো নিয়ে কথা আছে, অর্থনীতি নিয়ে কথা আছে, মেগা প্রকল্প নিয়ে কথা আছে, যে মেগা প্রকল্পগুলো যেগুলো বিশাল বিদেশি ঋণ এবং বেশ কয়েকটা মেগা প্রকল্প আছে রামপাল রূপপুর সহ, যেগুলো বাংলাদেশের মানুষের জন্য দীর্ঘমেয়াদে খুবই ক্ষতিকর। মেগা প্রকল্প যেমন দেখেছি আমরা, তেমনি একই সাথে কিন্তু আমরা মেগা দুর্নীতিও দেখেছি প্রতিটি মেগা প্রকল্প প্রজেক্টের সেই সাথে। কারণেই সমালোচনার মধ্যে, যে এক হচ্ছে যে এটার মধ্যে একটা মেগা দুর্নীতি হয়েছে, আরেকটা হচ্ছে যেগুলো দুর্নীতির পরেও একটা জিনিস যদি কাজে লাগে, আপনি ধরেন অনেক দুর্নীতি হয়েছে কিন্তু জিনিসটা কাজে লাগছে, তারপরেও একটা যুক্তি থাকে। কিন্তু এগুলো হচ্ছে অনেক দুর্নীতি হলো, কিন্তু এমন কিছু প্রকল্প আছে যেগুলো বাংলাদেশের মানুষের জন্য, অর্থনীতির জন্য তো বটেই, প্রাণ প্রকৃতির জন্য দীর্ঘমেয়াদে ভয়ঙ্কর ক্ষতি। অর্থাৎ বাংলাদেশের আসলে যে অলিতে গলিতেই আমরা হাঁটছি, সব জায়গাতেই আমাদের সংস্কারের প্রয়োজন আমরা দেখতে পাচ্ছি। সেটি অবশ্যই আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ। ডক্টর আসাদুজ্জামান রিপন, আপনি বিএনপির ভাইস চেয়ারম্যান, বিএনপিকে রিপ্রেজেন্ট করছেন, তাই সরাসরি আপনাকেই আমি এই প্রশ্নটি করতে চাই। ছাত্ররা যখন ডাক দিল, আমরা দেখেছি পুরো বাংলাদেশ এক হয়ে গেছে। গেল 17 বছরে বিএনপির মতো একটি বড় রাজনৈতিক দল এটি কেন পারলো না? ধন্যবাদ আপনাকে। আপনি যেরকম একটা ভুল ধারণা পোষণ করেন, এরকম আপনার মতো এরকম ভুল ধারণা অনেকেই পোষণ করেন। এটা কোনো আন্দোলন, বিপ্লব, অভ্যুত্থান যেই নামই ডাকেন না কেন, হঠাৎ করে হয়ে যায় না। একটা হঠাৎ করে কেউ দাঁড়ালো বললো হয়ে যায় না। এটা তো একটা প্রেক্ষাপট লাগে, একটা প্রেক্ষিত লাগে, জনগণের প্রস্তুতি লাগে। এই যে আপনি বললেন যে 17টা বছরের কথা বললেন, 17 বছর তো একটা প্রস্তুতি ছিল। আমরা যখন 80s-এ যখন আমরা ছাত্র রাজনীতি করেছি, যখন আমি জাতীয়তাবাদী ছাত্রদের প্রেসিডেন্ট ছিলাম 80s-এ, এক্সকিউজ মি, তো আমাদের সময় আমরা 96 ঘন্টা হরতালও করেছি, 72 ঘন্টা হরতালও করেছি, 6 ঘন্টা হরতালও করেছি, 6 ঘন্টা করতে 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 96-তে নিয়ে গিয়েছি, তাই না? তো তখন কি মানে এরশাদ সরকার পতন ঘটেছিল? পতন ঘটেনি। ঠিক দেখা গেল যে একেবারে 6 ঘন্টার এরপরে আবার যখন 6 ঘন্টার হরতাল, তখনই আপনার মানে পতনটা ঘটলো। তো আন্দোলনের কতগুলো ফ্যাক্টর থাকে, কতগুলো পূর্বাবস্থা বিরাজ করে, ঠিক আছে? তো এই ছেলেরা যেটা যদি বলি 3 সপ্তাহ ধরে মোটামুটি বাংলাদেশে একটা পরিসমাপ্তি ঘটলো, সরকারের পতনের আন্দোলনটা পরিসমাপ্তি ঘটলো মানে অলমোস্ট 3 সপ্তাহের মধ্যে। তো শুরুতে কি ছিল? একটা কোটা মুভমেন্ট ছিল, চাকরি চাই, বৈষম্যহীন চাই, মুক্তিযুদ্ধের কোটা অনেক বেশি আছে, অথবা কোটার নামে নানান রকম ঝামেলা করে মানুষজন চাকরি বাকরি ঢুকছে। মানে বাংলাদেশ সিভিল সার্ভিসের প্যারালেলি একটা আবেদ আলী সিভিল সার্ভিস কমিশন হয়ে গেল, প্রশ্নপত্র ফাঁস করে মানুষ চাকরিতে ঢুকছিল। হারুনের মতো যে ডিবি ছিল, এরা মুক্তিযুদ্ধ না হয়ে মুক্তিযুদ্ধের কোটা চাকরি পেয়েছে, এই সমস্ত বিষয় তো ছিল। আসলে পুরো যখন আপনার মানুষ যখন নেমে গেল শেষের দিকে, তখন কি কোটা ছিল? তখন তো কোটা ছিল না। এই যে আপনার মানে কলকারখানার শ্রমিকরা নেমে গেল, আপনি রাস্তায় যদি দেয়াল লিখনগুলো, গ্রাফিতে যদি তাকান, যদি হাতের লেখাগুলো যদি আপনি লক্ষ্য করেন, তখন কি আপনার মনে হয় যে এই লেখাগুলো সব কলেজ বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছেলেদের অনেকেরই লেখা? ছাত্রদের ডাকেই তো সবাই এক হয়েছে। তাই কি মনে হয় না? এটা পুরো জনগোষ্ঠীটা এই যে একটা এই শেখ হাসিনা সরকারের যে আপনার স্বৈরাচারী শাসন ব্যবস্থা, নির্বাচন না দিয়ে একেবারে একটা কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা, একটা লুণ্ঠনের মানে অর্থনীতি, সোজা কথা নিজের ক্ষমতা, নিজের জমিদারি, নিজের রাজতন্ত্র প্রতিষ্ঠা করেন, যা করার দরকার সেইভাবে তিনি মানে পুলিশ থেকে শুরু আইন শৃঙ্খলা বাহিনীগুলো সেভাবে মানে নিজের নিয়ন্ত্রণ করেছেন, প্রশাসনকে সেভাবে সাজিয়ে রেখেছেন, সবকিছু। এই ব্যবস্থাটা তো মানুষ আনহ্যাপি ছিল, তাই না? এবং এইগুলোর বিরুদ্ধে আমরা লাগাতার আমরা কথাগুলো বলেছি। আমাদের সমাবেশে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সমাবেশ হয়েছে, মানুষ বিক্ষুব্ধ হয়েছে। হ্যাঁ, বলতে পারেন যে একটি পর্যায়ে এর আগে গুলি করলে মানুষ মানে পিছু হটেছে, এবার তো গুলি করার পরে মানুষ পিছু হটেনি, বরং লাশ রেখে দিয়ে মানুষ মানে আগাচ্ছে, ছাত্র আগাচ্ছে। একটা পর্যায়ে কিন্তু মানুষ যখন সব হারিয়ে ফেলে, তখন কিন্তু মানুষ চূড়ান্তভাবে এগিয়ে যায়। আমি একটু একটা সংযুক্ত প্রশ্ন করতে চাই এই কথার সাথে। ছাত্ররা আসলে যেভাবে সাহস দেখিয়েছে, নিরস্ত্র ছাত্ররা যেভাবে গুলি খেয়ে মারা গেছেন, কোন রাজনীতিবিদকে আমরা এর আগে আসলে ঠিক এভাবে কি কখনো দেখেছি? একেবারে ভুল বলছেন। আমাদের গত কয়েক বছর এই আন্দোলন আগে আমাদের 26 জন নেতাকর্মী জীবন দিয়েছে, 26 জন নেতাকর্মী জীবন দিয়েছে। এ পর্যন্ত শুধুমাত্র আমাদের ছাত্র সংগঠনের
জি। আমাদের ছাত্র সংগঠনের ইতিমধ্যে তালিকা আমরা 49 জন আমাদের তালিকা আমাদের ছাত্র সংগঠনের ছেলে তারা আমাদের সমাবেশে তাদের নামও আমরা উল্লেখ করেছি এবং আমি নিজে মানে আমরা তো বিভিন্ন জেলায় জেলায় যে আমরা শহীদ পরিবারগুলোর সাথে দেখা করছি, আমি নিজেই তো মানে শুধুমাত্র 4টি জেলাতে আমি 11টা পরিবেশে দেখা করেছি এবং আমাদের দলের তরফ থেকে যতটুকু মানে তাদের পাশে দাঁড়ানো উচিত সেটা আমরা দাঁড়িয়েছি ইত্যাদি। তো সুতরাং এটার মধ্যেও যে সরকার যেটা বলতো যে এই আন্দোলনের মধ্যে বিএনপি ঢুকে পড়েছে, আন্দোলনের মধ্যে জামাত ঢুকে পড়েছে, এই আন্দোলনটা যাতে ব্যাহত না হয়ে যায়, এই বিএনপির কথা বলে অন্য রাজনৈতিক দলগুলোর কথা বলে যাতে সরকার যাতে এই টোটাল মুভমেন্টটাকে অন্যদিকে ঠেলে দিতে না পারে, দৃষ্টিটাকে অন্যদিকে ঠেলে দিতে না পারে, সেজন্য আমরা কৌশলগতভাবে আমরা বলেছি ঠিক আছে আমাদের ছেলে মেয়েরাই থাকবে। অবশ্যই আমাদের ছাত্র সংগঠন, আমাদের যুব সংগঠন, অন্যরা, শ্রমিকরা, সব মানুষই তো অংশগ্রহণ ছিল এবং সেই অংশগ্রহণটার জন্যই তো তার নাম হয়েছে যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান। নিশ্চয়ই। এবং এবারের আসলে 24 আমাদেরকে যেটি দেখিয়েছে সেটি হচ্ছে রাজনৈতিক দলগুলো যাই ভাবুক না কেন, জোর করে আসলে যে ক্ষমতায় থাকা যাবে না সেটি তারা বুঝতে পেরেছে কিনা, সেই পথে আমরা হাঁটবো কিনা, এই প্রশ্নটি রেখে আমাকে একটি বিরতিতে যেতে হবে। দেশ সাম্প্রতিকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। দেশ সাম্প্রতিক দেখছেন। ডক্টর আনু মোহাম্মদ, নির্বাচন গণতান্ত্রিক ধারায় ফিরে যাওয়ার জন্য আমাদের জন্য খুবই জরুরি, কিন্তু রাজনৈতিক দলগুলোর আসলে এটি বোঝা জরুরি কিনা যে জোর করে আর কখনোই ক্ষমতায় টিকে থাকা সম্ভব নয়। জোর করে ক্ষমতায় থাকা সম্ভব না, জোর করে ক্ষমতায় যাওয়াও একটা ঠিক না, কারণ একটা প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া, পদ্ধতিগত বিষয়, সে সমস্ত বিষয়গুলি ঠিক করতে হবে, আবার এগুলো নিয়ে দেরি করাও একটা অসুবিধা আছে। তো সেই কারণে এখন যেটা হচ্ছে যে একটা সুনির্দিষ্ট পরিকল্পনা দরকার, প্রস্তুতি দরকার এবং প্রাতিষ্ঠানিক সংস্কার দরকার। এবং সেই ক্ষেত্রে ধরেন অন্তর্বর্তী সরকারের সীমাবদ্ধতা আছে, এটা আমরা জানি, এবং যারা অন্তর্বর্তী সরকারে আছেন তাদের তার সরকার পরিচালনার অভিজ্ঞতা নেই, কিন্তু তাদের অন্যান্য বিভিন্ন দিকে তাদের দক্ষতা আছে এবং তাদের কাজ আছে। অন্তর্বর্তী সরকারের ধরেন রাজনৈতিক দল ক্ষমতায় গেলে নির্বাচনের মাধ্যমে যা যা করার এখতিয়ার থাকে সেটা তো অন্তর্বর্তী সরকারে থাকে না, কিন্তু ভিত্তি তৈরি করার কিন্তু তার একটা এখতিয়ার আছে, প্লাস এই যে গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে যে সরকার আসে তার উপরে একটা দায়িত্ব আছে, জনগণের প্রত্যাশা আছে, সেই দায়িত্ব নিয়ে তারা কাজ করছে। এখানে ভিত্তি তৈরি করার ক্ষেত্রে যেমন আমি উদাহরণ দিচ্ছি যে ধরেন সংবিধান সংস্কার, সংবিধান পরিবর্তন, নতুন সংবিধান লেখা, এগুলো তো তাদের কাজ না, কিন্তু ধরেন একটা সংবিধান নিয়ে প্রশ্ন তোলা, আলোচনা করা, সংবিধান কমিশন করা, বিশেষজ্ঞদের নিয়ে আসা, সংবিধানে কি কি ধরনের সমস্যা আছে সেই সমস্ত সমস্যাগুলো চিহ্নিত করা, জনগণের মধ্যে নিয়ে যাওয়া, এগুলো কিন্তু তাদের পক্ষে করা সম্ভব। মেগা প্রকল্প যেগুলি খুবই বাংলাদেশের জন্য বিপজ্জনক, সেগুলোর একটা পর্যালোচনা করা এবং যেগুলো বাংলাদেশের জন্য দীর্ঘমেয়াদে ক্ষতিকর হবে সেটা কি কি পদ্ধতিতে বাতিল করা যায়, বাতিল করলে কি কি চ্যালেঞ্জ থাকবে, সেগুলোর কাগজপত্র তৈরি করা, সেটা তাদের পক্ষে সম্ভব। শ্বেতপত্র একটা কমিটি করা হয়েছে দেবপ্রিয়কে নিয়ে, এই কমিটি এটা একটা দরকারি কাজ এবং তারা যদি যথাযথভাবে করে ওইখান থেকে অনেকগুলো কারণ বের হয়ে আসবে যে আমাদের অর্থনীতির সমস্যাগুলো কোথায়। শিক্ষাক্ষেত্রে ধরেন এই যে ভয়ঙ্কর রকম একটা মানে যদি আমরা বলি যে গত কয়েক বছরে সবচাইতে ক্ষতিগ্রস্ত এলাকা কোনটা তার মধ্যে শিক্ষা হচ্ছে একটা, প্রাথমিক থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত। তো এই পুরো শিক্ষা ব্যবস্থার একটা যে সংস্কার দরকার, এইটার পুরো প্রস্তুতি কিন্তু এই অন্তর্বর্তীকাল সরকার নিতে পারে, কারণ জনগণের সে আকাঙ্ক্ষা আছে এবং বিভিন্ন পর্যায়ে লোকজনও আছে যারা এগুলো নিয়ে পরিকল্পনা করছে। চিকিৎসা ক্ষেত্রে ধরেন আমরা বৈষম্যহীন বাংলাদেশে একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেই আকাঙ্ক্ষা পূরণ করতে গেলে শিক্ষা এবং চিকিৎসা যাতে সর্বজনের হয় সেইটার ক্ষেত্রটা তৈরি করতে হবে এবং সেটা তৈরি করার যে প্রস্তুতিটা সেটা তো অন্তর্বর্তী সরকার নিশ্চয়ই নিতে পারে। তাদের সামনে আসলে অনেকগুলো জায়গা আছে আমাদেরকে নতুন করে সংস্কার করবার মতো। মন্ত্রণালয়ে ভাগ করা আছে উপদেষ্টাদের, সেই উপদেষ্টারা নিজেরা যদি উদ্যোগ নেন সামনের দিকে আমরা এগিয়ে যেতে পারবো, সেই প্রত্যাশা আমরা রাখছি। কাজ করেন, দায়িত্ব নিয়ে কাজ করেন, তাহলে অনেক দূর প্রস্তুতি এবং ভিত্তি তৈরি করা তাদের পক্ষে সম্ভব। ডক্টর আসাদুজ্জামান রিপন, আমরা নির্বাচন নিয়ে কথা বলছি, আবার যদি আমরা তড়িঘড়ি করে কোনো নির্বাচন দিয়ে দিই সেই ক্ষেত্রে আসলে সামনে যে এগিয়ে যাওয়ার কথা আমরা বলছি সেখানে সমীকরণ পাল্টে যাওয়ার সম্ভাবনা থাকে কিনা? বিষয়টা হচ্ছে সামনে এগিয়ে যাওয়ার তো স্বপ্ন থাকতেই হবে, লক্ষ্য থাকে। নির্বাচনের মধ্য দিয়ে সরকার গঠনের লক্ষ্যটা কি? সামনে এগিয়ে যাওয়া, দেশটাকে সমৃদ্ধ করা, এইটাই তো এবং জনগণ তার সুফল ভোগ করা।
এবং এটা তো 300 লোকের শাসনের বিষয়টা না। আমার দল যেটা মনে করে সেটা হচ্ছে যে আমরা শাসন ক্ষমতার মধ্যে জনগণের এক ধরনের অংশগ্রহণ চাই আমরা, যেটাকে আপনি বলতে পারেন যে এম্পাওয়ারমেন্ট অফ দ্য পিপল। তো এম্পাওয়ারমেন্ট অফ দ্য পিপল, জনগণের যে ক্ষমতায়ন, জনগণের ক্ষমতায়নের প্রক্রিয়াটা হবে শাসন ক্ষমতার বা চর্চার একটা ভিত্তি থাকতে হবে। কারণ আমাদের রাষ্ট্রের নামটা হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, কিন্তু আসলে কি আমাদের প্রজাতন্ত্রের মালিক কি জনগণ কখনো ছিল? তো জনগণের মালিকানা আনার জন্য জনগণ যে একটা স্টেক হোল্ডার, জনগণ যখন মনে করে রাষ্ট্রটাও আমার, এটা তো একটা বোধ করার ব্যাপার আছে। সে বোধটা তো আপনি তাকে একেবারে মানে পেটে না খাইয়ে রেখে তো আপনি তাকে বোধটা করাতে পারবেন না, আপনাকে তো দায়িত্বশীল আচরণ করতে হবে। সেই যে দায়িত্বশীল আচরণের কথা বলছেন, সেটা শুধু আসলে রাজনৈতিক দলগুলো সংস্কার হলেই যে হবে তাও তো নয়, রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছেন তাদেরও একটি সংস্কারের প্রয়োজন আছে। আপনি যেহেতু আসলে রাজনীতি ব্যক্তিত্ব, আপনার কাছে আমি এই প্রশ্নটি রাখতে চাই, আসলে আপনারা কতখানি নিজেদের সংস্কারের জন্য সামনের দিকে কথা ভাবছেন? আমাকে আরো একটি বিরতি নিয়ে ফিরে আপনার উত্তরটি নিতে হবে। দেশাম্পতিকে আরো একটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। দেশাম্পতিক দেখছেন। ডক্টর আসাদুজ্জামান রিপন, রাজনৈতিক নেতাদের কতখানি পরিবর্তন প্রয়োজন, সেই জায়গাটিতে ছিলাম আমরা। দেখেন, পরিবর্তনটা অবশ্যম্ভাবী। যেমন আপনার কথা দিয়ে শুরু করে, যেমন আপনি আলোচনার মধ্যে অনেক দিন পরে আজকে আপনি মেগা প্রজেক্টের মেগা দুর্নীতির কথা আমরাই শুধু বলতাম এই সাইড থেকে, সঞ্চালক হিসেবে আপনি কখনই কথাটা বলতেন না, কিন্তু এখন কিন্তু আপনি অবলীলা ক্রমে আপনি মেগা দুর্নীতির কথাটা চমৎকার ভাবে যখন আবার রাজনৈতিক দল আসবে বলতে পারবো আমরা, সেটা তো আপনার অন্য বিষয়। আপনি যখন বললেন এখন কাকে খুশি করার জন্য, আগে তো বলেন নাই, হয় ভয়ে বলেন নাই, কিন্তু রাজনৈতিক দলকেও একটা কম্পালশন মেনটেন করতে হবে, জনগণ কোনটা চায়, জনগণ কোনটা চায়। রাজনৈতিক দলগুলো ছিল, বিএনপি হিসেবে আপনাদেরও ছিল, আপনারাও বুক পেতে দেননি। আমরা যে ছাত্রদেরকে বুক পেতে দিতে দেখেছি, সাইড যেমন সামনে এসেছে নিরস্ত্রভাবে, আপনারা কি এসেছিলেন সেভাবে সামনে? আপনার কি বলেন আপনারা? আমি তো আপনাকে একটু আগে পরিসংখ্যান দিলাম, আমাদের 26 জন নেতা কর্মী তো জীবনই দিয়েছে গত 2 বছরে, এবং এই যে 24-এ যে 3 সপ্তাহের যে আপনার আন্দোলন, সেখানে আমাদের কতজন মানে কর্মী আপনার শাহাদত বরণ করেছেন। আপনি কি বলতে চান? আমরা হাজার হাজার লক্ষ লক্ষ কর্মী, আমরা আমাদের মামলায়, আমাদের এই বয়সটা আমাদের কম না, তাই না? আমরা কতগুলো মামলা ভোগ করি, আমরা কতবার আমরা জেলে থাকি, মাসের পর মাস আমরা জেলে থাকি। এক ধরনের সংস্কৃতি আমরা দেখেছি। ডক্টর আনু মোহাম্মদ যেই সংস্কৃতির কথা ডক্টর আসাদুজ্জামান রিপন বলছেন, সেই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। তাছাড়া গণতান্ত্রিক পথে হাঁটার আমাদের সুযোগ খুবই কম। সেই সুযোগ আমরা পাবো কিনা, এই অন্তর্বর্তীকালীন সরকার সেটি সৃষ্টি করতে পারবে কিনা? অন্তর্বর্তীকালীন সরকার তো নিজেরা সবকিছু করতে পারবে না, রাজনৈতিক দলগুলোর একটা বড় ধরনের সংস্কার দরকার। মানে এই যে ব্যক্তি কেন্দ্রিক, আপনাদের সংবিধানের কারণে প্রধানমন্ত্রীর হাতে একক ক্ষমতা, কিন্তু রাজনৈতিক দলগুলোর ভেতরেও কিন্তু এই সমস্যাটা আছে, ব্যক্তি নির্ভরতা, ব্যক্তি কেন্দ্রিকতা, জবাবদিহি বা স্বচ্ছতার অভাব, এবং এই যে অংশগ্রহণ, মানে রাজনৈতিক দলের কর্মীরা কতটা তার মত প্রকাশ করতে পারে, কতটা তার এই যে এক একটা পদ যে তৈরি হয়, সেই পদের গণতান্ত্রিক প্রক্রিয়া কীরকম, এটি নিয়ে যথেষ্ট প্রশ্ন আছে। আসলে রাজনৈতিক দলের একটা পতন হয়েছে বড় আকারে, এটা বাংলাদেশের রাজনীতির জন্য, রাষ্ট্র ব্যবস্থার জন্য একটা বড় ধরনের হুমকি। এই জায়গাটা একটা বড় ধরনের সংস্কার দরকার। এটা অন্তর্বর্তী সরকার করতে পারবে না, এটা সমাজের মধ্যে থেকে চাপ থাকতে হবে, এবং রাজনৈতিক দলগুলোর ভেতরেও কর্মীদের ভেতর থেকেও এই চাপটা আসা দরকার, যে রাজনৈতিক দলকে রাজনৈতিক দল হয়ে উঠতে হবে, এবং নেতৃত্বকেও একটা জবাবদিহির মধ্যে আসতে হবে। এবং আগে তারা যে ভুলগুলো করেছে, ধরেন বড় বড় রাজনৈতিক দলগুলো সবাই তো আগে ক্ষমতায় ছিল, তাদের ক্ষমতায় থাকাকালে তো অনেক ধরনের ভুল, অনেক ধরনের দুর্নীতি, জনবিরোধী তৎপরতা ছিল, সেগুলির তো জবাবদিহিতা দরকার। সেই জায়গাটা আসা দরকার, নাহলে না আসলে একটা আপনি টেকসই কোনো প্রাতিষ্ঠানিক ব্যবস্থা এখানে তৈরি হবে না। নিশ্চয়ই। এবং সেই সাথে আমরা যখন নির্বাচন নিয়ে কথা বলছি, নিশ্চয়ই আসলে আমাদের একটি এমন নির্বাচন প্রয়োজন যে নির্বাচনে আমাদের জনগণ বেছে নেওয়ার সুযোগ পাবে। ডক্টর আসাদুজ্জামান রিপন, সেই প্রত্যাশা আমরা করতে পারি কিনা? নিঃসন্দেহে এটার কোনো অল্টারনেটিভ নাই। কারণ তবে তার আগে যেটা বলা দরকার, আপনি যে টেকসই গণতন্ত্র চাচ্ছেন, এটা নির্বাচন চাচ্ছেন, সেই নির্বাচন যন্ত্রটা পরিবেশ দরকার। এখন রাষ্ট্রের পুলিশ কাজ করে না, একটা রাষ্ট্রের একটা সরকার সবচেয়ে বড় শক্তি হচ্ছে দেশের জনগণ। রাষ্ট্রের জনগণ যদি সরকারের পেছনে থাকে, আরেকটি শক্তি যেটা দরকার আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য, মেনটেন করার জন্য, পুলিশ। এখন তো এই আওয়ামী লীগের আমলে দুর্নীতিগ্রস্ত পুলিশগুলো তো এখন মন খারাপ পার্টি হয়ে গেছে। এরা এখন কাজ করে না, হাত পা ছেড়ে দিয়েছে, রাস্তাঘাটে পুলিশের উপস্থিতি আমরা দেখি না। আমাদের পুলিশ বাহিনীকে আপনার রিঅর্গানাইজ করা দরকার,
আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আমাদের অবশ্যই শক্তিশালী করতে এবং হবে। আমরা যেটা চাই যে সরকারকে, এই সরকার তো আমাদের আন্দোলন সংগ্রামের ফসল, এই সরকারটি, সুতরাং এই সরকারটাকে আমরা লালন করতে চাই, সরকারকে আমরা সমর্থন করতে পারি। অ্যাট দ্য সেম টাইম আনুয়ে যেটা বললেন, বাট ইনডেফিনিট পিরিয়ড একটা অনির্বাচিত সরকার যদি থাকে, তাহলে এটার তো অনেক ধরনের আপনার হুমকি আছে। কারণ আমার আমি যেটা বললাম যে সোশ্যালি আমার পুলিশ ইজ নট অ্যাক্টিভ, দে আর নট ওয়ার্কিং, ভার্চুয়ালি তারা কাজ করতে পারছেন না। অর্থাৎ সবাইকে আসলে একসাথে আমাদের কাজ করতে হবে, তাহলেই আমরা সামনে এগিয়ে যেতে পারবো। পরিবেশ লাগবে নির্বাচনের জন্য, আপনার কাঠামোগত সংস্কারের। ধন্যবাদ ডক্টর আসাদুজ্জামান রিপন। ডক্টর আনু মোহাম্মদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আগামী দেশ সাম্প্রতিক দেখবার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।